বিল পরিশোধে পল্লী বিদ্যুৎ চালু করেছে পরীক্ষামূলক প্রিপেইড পদ্ধতি, গ্রাহকদের নানা অভিযোগ। ডিজিটাল দাওয়াতে দেখি ভোগান্তির পরিমাণটাই বেশি হচ্ছে। আগে আমার মিটারে বিল আসতে 425 টাকা, এখন মিটারে বিল আসতে আমার 800-1000 টাকার উপরে চলে যেতেছে। আপনাদের এই সুযোগ সুবিধা এত কাটবে, সার্ভিস চার্জ, অনেক কিছু বলা ছিল, কিন্তু এগুলো কোনো গ্রাহকের বোঝায় বলা হয়নি। সফলতা নিয়ে সংশয় বিশেষজ্ঞদের, মাঠ পর্যায়ে প্রচারণা বাড়ানোর নির্দেশনা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের। প্রথমে প্রিপেড মিটার অবশ্যই শহরে এবং ঢাকা শহরে সবখানেই কমপ্লিট করতে হবে এবং কোথায় কি অসুবিধা হয় সেগুলা দেখে বিশ্লেষণ করে সেগুলাকে অ্যানালাইসিস করে তাহলে তারা ওখানে দিতে হবে। যেসব স্থানে বা যেসব সমিতিগুলোতে আমরা প্রিপেড মিটার স্থাপন করব, তা সেখানে আমরা গ্রাহকদের সাথে আরও বেশি সভা করব। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি পারমিতা হিম। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2015-16 শিক্ষাবর্ষে ভর্তি যুদ্ধ শুরু। প্রতি আসনের বিপরীতে 14 শিক্ষার্থী। দ্বিতীয়বার সুযোগ না থাকায় স্বস্তিতে পরীক্ষার্থীরা। রাজনৈতিক মদতপুষ্ট পেশাদার খুনিরাই বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, মন্তব্য ওবায়দুল কাদেরের। জাপানি নাগরিকের লাশ দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। চট্টগ্রামের সন্দ্বীপে গরুর হাটে জোড়া খুনের ঘটনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মিশু সহ 3 জন গ্রেপ্তার, 6টি অস্ত্র উদ্ধার। দেশে প্রতি বছর স্তন ক্যান্সারে প্রাণ হারান কয়েক হাজার নারী। চিকিৎসকের কাছে যেতে অনীহা আর অবহেলাই প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞরা। চিকিৎসা বিকেন্দ্রীকরণের তাগিদ। এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি হাসপাতালে ভর্তি। মারাত্মক কিছু নয় বললেন বিসিবি চিকিৎসক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2015-16 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো চলতি বছরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ। এবছর ঢাবির খ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন 14 জন শিক্ষার্থী। এদিকে চলতি বছর থেকে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়ার সুযোগ না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা শুরুর আগেই শুক্রবার সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আসতে শুরু করেন ক্যাম্পাসে। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর বাইরের 69টি কেন্দ্রে হয় ভর্তি পরীক্ষা। এবার খ ইউনিটে 2296টি আসনের বিপরীতে আবেদন করেছে 31,163 জন শিক্ষার্থী। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ভর্তি পরীক্ষা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা যদি ঘটে এটা তো অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো কোনো ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এখনো ঘটেনি এবং এখানে আমাদের সম্মিলিত প্রয়াস লাগবে। যে এই পরীক্ষা কেন্দ্রগুলো থেকে অভিযোগ পেয়েছিলাম গত বছর, তাদেরকে সেই কেন্দ্রগুলো থেকে এবার তালিকা থেকে বাইরে রাখা হয়েছে, তাদেরকে আর পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়নি। চলতি বছর থেকে ভর্তি পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ দ্বিতীয়বারের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ না নেয়ায় প্রতিযোগিতায় ভারসাম্য আসবে বলে জানিয়েছে ভর্তিচ্ছুরা। সেকেন্ড টাইম যদি থাকতো তাহলে সেকেন্ড টাইমে অবশ্যই চান্স পেত। যেই ক্ষেত্রে আমরা ফার্স্ট টাইমের স্টুডেন্টরা, আমিও যেরকম তার মানে আমার এক বন্ধু সেরকমই, তার সঙ্গে আমার লড়াটা অনেক সহজ হয়। এই কারণে আমাদের অনেক চান্স পাওয়ার সুযোগটাও বেড়ে গেছে। একটা বছর তারা শুধু ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে ধরনের পড়ালেখা এগুলাই করতো, কিন্তু আমরা কিন্তু আমাদের পাবলিক পরীক্ষার জন্য আমরা অনেক প্রস্তুতি নিছি। সময় বেশি হবে, তাদের ধারণা বেশি থাকে আগে থেকে। 2-1 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2015-16 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে 720টি আসনের বিপরীতে 40,634 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 18টি কেন্দ্রে এ পরীক্ষা হয়। এবার প্রতি আসনের বিপরীতে 56 জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেন। পরীক্ষা চলাকালীন কোনো ধরনের জালিয়াতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রশ্ন খুব ইজি হয়েছে এবং সবগুলো অ্যান্সার খুব ভালো মতো দেওয়া গেছে এবং হলের পরিবেশ খুব ভালো ছিল। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আর যেহেতু এটা সেকেন্ড টাইম আছে তো সেই হিসাবে 50-50 চান্স পাওয়ার সম্ভাবনা। পরীক্ষার প্রশ্ন মোটামুটি ভালোই হয়েছে, আর পরীক্ষাও দিছি মোটামুটি ভালো। এখন চান্স পাওয়া ভাগ্যের উপর ডিপেন্ড করবে। 720টা আসনের বিপরীতে 40,634 জন, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে 56 জন। ভর্তি পরীক্ষা বা এক্সামিনেশনগুলো নিয়ে যে সকল অভিযোগগুলো আসে বা কথাবার্তাগুলো আসে, এরকম কোনো কথাবার্তা কোনো জায়গা থেকে আসেওনি, শুনিওনি। রাজনৈতিক মদতপুষ্ট পেশাদার খনিরাই বিদেশি হত্যাকাণ্ডের মতো ঘটনার সঙ্গে জড়িত। হত্যাকারী ও এর মদতদাতাদের খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আজকে দু একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য বাংলাদেশকে বিপজ্জনক রাষ্ট্র বানানোর পায়তারা চলছে। এই হত্যাকাণ্ড দেশীয় রাজনৈতিক মদতপুষ্ট পেশাদার খুনিদের কাজ। আমরা আশ্বাস দিচ্ছি, এই হত্যাকারীদের খুঁজে বের করবই। জাপানি নাগরিক কুনিও হোশির লাশ কবে এবং কোথায় দাফন হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার লাশ রংপুর মেডিকেল কলেজের মর্গের হিমঘরেই রয়েছে। এদিকে হোশির লাশ রংপুরের মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হবে। বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রচারিত হলেও তা সঠিক নয় বলে দাবি করেছেন সিটি মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু। তবে জাপানি প্রতিনিধি দলের সঙ্গে কুনিও হোশির দাফন প্রক্রিয়া সম্পর্কে কথা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। সকালে শহরের নিজ বাসভবনে সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। তবে এ বিষয়ে জাপানি প্রতিনিধি এবং জেলা প্রশাসন ও পুলিশের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তারা আমার কাছে প্রসেস জিজ্ঞেস করেছিল, আমি প্রসেসটা তাদেরকে জানিয়েছি এবং মুন্সিপাড়া কবরস্থান থেকে তার বাড়ি যেখানে থাকতো তার ডিস্টেন্স 10 মিনিটের পথ, এটা আমি জানিয়েছি। আর তারা কোথায় দাফন করবে না করবে, হ্যান করবে ত্যান করবে, এরকম কোনো কথাই তো আমি তাদেরকে বলিনি। সুতরাং এই খবরগুলো যে প্রচার করা হচ্ছে, এই প্রচারগুলোর সাথে আমার কথার কোনো মিলই নেই। এদিকে জাপানি নাগরিক হত্যার ঘটনায় রাজশাহী থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের সন্দ্বীপে গরুর হাটে জোড়া খুনের ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মিশু সহ 3 জনকে 6টি অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে খুলনা ও সন্দ্বীপে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মিশু খুলনা থেকে গোয়ালন্দ যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী সন্দ্বীপে অভিযান চালিয়ে আরও 3 সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2টি পিস্তল, 2টি দেশীয় বন্দুক, 2টি শটগান সহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে পুলিশ। গত 21 সেপ্টেম্বর গরুহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে 2 জন নিহত হন। গ্রেফতারকৃত মিশু সহ 3 জনের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় 5টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সন্দ্বীপ থেকে মূল আসামি মিশু এবং তার সহযোগী, তাদের কাছ থেকে আমরা 9টি পিস্তল, 4টি বন্দুক, প্রচুর কিরিচ পাওয়া যায় এবং এখানে কয়েকটি তাজা গুলি, রাইফেলের গুলি এগুলি পাওয়া যায়। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। সকাল 10:40 মুজাহিদের স্ত্রী সহ তার পরিবারের সদস্যরা কারাগারে যান। মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারের ভেতরে প্রবেশ করেন পরিবারের 5 জন। 1 ঘন্টা তারা সেখানে অবস্থান করেন। পরে বেরিয়ে এসে মুজাহিদের স্ত্রী তামান্না জাহান বলেন, রিভিউয়ের রায় তাদের পক্ষে আসবে। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে কোনো কথা হয়নি বলেও জানান তার স্ত্রী। গত 1 অক্টোবর জামায়াত নেতা মুজাহিদকে কেন্দ্রীয় কারাগারে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। সন্ধ্যার সময় আরো থাকছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য শান্তিতে নোবেল পেল তিউনিসিয়ার নাগরিক সংগঠনের জোট ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট।
বিদ্যুতের অন্যান্য বিতরণ সংস্থাগুলোর পাশাপাশি এবার দেশের সবচেয়ে বড় বিতরণ প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎও চালু করেছে বিল সংগ্রহে প্রিপেড পদ্ধতি। গেল মে মাস থেকে সাভারে পাইলট প্রকল্পের আওতায় প্রায় ২৫০০ গ্রাহককে দেয়া হচ্ছে এই সেবা। কিন্তু গ্রাহকদের অভিযোগ, নতুন এই মিটারে আগের চেয়ে বিল বেশি আসছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, দেশের সব শহরে এ পদ্ধতির প্রচলন না হলে গ্রামে সফল হবে না এই প্রয়াস। তবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড জানিয়েছে, প্রিপেড ব্যবস্থার সফলতা অর্জনে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। দেবাশিস রায়ের রিপোর্ট। দেশের প্রায় ২ কোটি গ্রাহকের মধ্যে ১,২৯,০০,০০০-এরও বেশি গ্রাহকের ঘরে আলো পৌঁছে দেয়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড সম্প্রতি উন্নত সেবা দিতে গ্রাহক প্রান্তে চালু করেছে প্রিপেইড মিটার। ২০১৪-১৫ অর্থ বছরে ইউনিফাইড প্রিপেইড মিটার প্রকল্পের আওতায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি একের অধীনে পরীক্ষামূলকভাবে প্রায় ২৫০০ গ্রাহকের ঘরে ৪ মাস আগে সংযোজন করা হয়েছে বিল পরিশোধের নতুন পদ্ধতির এই মিটার, যেখানে কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করছেন গ্রাহকরা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড বলছে যে আগামী ৫ বছরে আরো ৫৭ লাখ গ্রাহকের ঘরে নতুন পদ্ধতির এমন প্রিপেইড মিটার চালু করা হবে। কিন্তু গ্রাহকরা বলছেন, নতুন পদ্ধতির এমন মিটার চালুর আগে পর্যাপ্ত গণসংযোগ প্রয়োজন। এই মিটার ব্যবহারকারী অধিকাংশ গ্রাহক দাবি করছেন, এই পদ্ধতিতে আগের তুলনায় বাড়তি বিল গুনছেন তারা। আবার এ ব্যাপারে পর্যাপ্ত তথ্য না পাওয়াকেও দুষছেন কেউ কেউ। কিন্তু এখন ডিজিটাল দেওয়াতে দেখি ভোগান্তির পরিমাণটাই বেশি হচ্ছে। আগে আমার মিটারে বিল আসছে ৪২৫ টাকা, এখন মিটারে বিল আসছে আমার ৮০০,০০০ টাকার উপরে চলে যেতেছে। আপনাদের এই সুযোগ সুবিধা এত কাটবে, সার্ভিস চার্জ, অনেক কিছু বলা ছিল, কিন্তু এগুলো কোনো গ্রাহকের বুঝাই বলা হয়নি। অন্যদিকে কর্তৃপক্ষ বলছে, আগের তুলনায় কমে এসেছে গ্রাহক অভিযোগ। আগামীতে এ ব্যাপারে গণসংযোগ আরো বাড়ানো হবে। ১-২ মাস কিন্তু এ কথা বলবেই যে আমার মিটারে বেশি বিল উঠছে, কারণ ওই যে আমার ইনিশিয়াল চার্জটা কেটে নেওয়া হচ্ছে এবং ওই তাকে আগে বিল দিতে হচ্ছে। সমস্যা স্বীকার করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বলছে, এসব মিটারে উপকৃত হবেন গ্রাহকরা। ভোগান্তি কমাতে নির্দেশনা দেয়া হবে মাঠ পর্যায়েও। গ্রাহকদেরকে আমরা যেই ধরনের মোটিভেশন করা প্রয়োজন ছিল বা তাদেরকে যেইভাবে আমি প্রশিক্ষিত করা উচিত ছিল সেভাবে হয়তো হয়নি। যেসব স্থানে বা যেসব সমিতিগুলোতে আমরা প্রিপেড মিটার স্থাপন করব, তা সেখানে আমরা গ্রাহকদের সাথে আরো বেশি সভা করব। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পদ্ধতি এখনই খুব একটা কাজে আসবে না। তাদের পরামর্শ, এক্ষেত্রে সরকারকে আরো খানিকটা অপেক্ষা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রথমে প্রিপেড মিটার অবশ্যই শহরে এবং ঢাকা শহরে সবখানেই কমপ্লিট করতে হবে এবং কোথায় কি অসুবিধা হয় সেগুলা দেখে বিশ্লেষণ করে সেগুলাকে অ্যানালাইসিস করে তাহলে তারা ওখানে দিতে হবে। শহরতলি থেকে শুরু করে গ্রামীণ জনপদে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে চলতি বছরেই আরো ৫,০০০ প্রিপেইড মিটার চালু করবে। তবে এক্ষেত্রে যথাযথ ব্যবস্থা না নিলে এর সফলতা হুমকির মুখে পড়ার আশঙ্কাও রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী এবং অভিভাবকরা। বিকেলে রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের সংহতি সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সংহতি প্রকাশ করে শিক্ষাবিদরা বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিটি না করা অপরাধীদের বাঁচিয়ে দেওয়ার অপচেষ্টা। তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথম থেকে গুজব এবং সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা বলে প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ খতিয়ে দেখা হলে এবং ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখলে এ সমস্যার সৃষ্টি হতো না। প্রশ্নপত্র ফাঁস হয় নাই, গুজব হয়েছে, সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে, এগুলোর কোনো কিছুই হতো না যদি যখনই প্রশ্নপত্র ফাঁসের কথাটা উঠেছে তখন সাথে সাথে যদি দেশের যারা গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য শিক্ষাবিদ তাদের কিংবা চিকিৎসক, মেডিকেল কলেজের যারা অধ্যাপক, যাদের কথা বিশ্বাস করা যায়, যারা সরকার মেরুদণ্ড নিয়ে চলাফেরা করেন, এই ধরনের ব্যক্তিবর্গ কয়েকজনকে দিয়ে যদি একটা কমিটি করা হতো, তারা যদি তদন্ত কমিটির রিপোর্ট যাই দিতেন, সেটাই মানুষ বিশ্বাস করত। সেই তদন্ত কমিটির পথে যেতে সরকারের বাধা কোথায়? দুই বিদেশি নাগরিক হত্যা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং দেশের ভাবমূর্তি নষ্টের জন্য গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। যে দুইটি বিদেশি নাগরিকের হত্যাকাণ্ড ঘটেছে, তদন্ত চলছে। আমি বারবার বলেছি, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা গভীর চক্রান্তের সঙ্গে জড়িত।
আপনারা কয়েকদিন পরেই দেখবেন আমাদের পুলিশ প্রশাসন দক্ষতার সঙ্গে প্রকৃত খুনিদের যখন দেশবাসীর সামনে হাজির করবে, তখন দেখবেন যে কারা এই হত্যার সঙ্গে জড়িত। যারা জঙ্গিবাদের দোসর ও পৃষ্ঠপোষক, তাদের সঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে শিল্পকলা একাডেমিতে এক আলোচনার সভায় তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত এখনো থেমে নেই। যারা জঙ্গিবাদের দোসর, যারা জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করে, যারা জঙ্গিবাদের অর্থের যোগান দেয়, যারা জঙ্গিবাদের সাথে সরাসরি সম্পৃক্ত, তাদেরকে নিয়ে কোনো অবস্থাতেই জাতীয় ঐক্য হতে পারে না। সমস্ত মানুষ আজকে, সাংবাদিক বলেন, সমস্ত পেশার মানুষ আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ওই গণতন্ত্রের আলকেল্লাধারী ব্যক্তিরা ছাড়া, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, অর্থের যোগানদাতা ওরা ছাড়া আর সবাই কিন্তু ঐক্যবদ্ধ আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে। শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত চলছে। আজকে যারা শান্তিপূর্ণ রাজনীতি করছে, এটা মনে করবেন না যে তারা ষড়যন্ত্রের পথ থেকে দূরে সরে গেছে। দলীয় প্রতীকে ও মনোনয়নে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের চিন্তাকে নীল নকশা বলে অভিহিত করে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেছেন, জাতীয় নির্বাচনের দাবিকে পাশ কাটাতেই সরকার এমন উদ্যোগ নিতে যাচ্ছে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দলীয় প্রতীক এবং মনোনয়নের মধ্য দিয়ে যে নির্বাচনের যে প্রচেষ্টা সরকার চালাচ্ছে, যে চিন্তা করছে, এটি একটি নীল নকশা। এটা জাতীয় নির্বাচনের দাবিকে পাশ কাটানোর লক্ষ্য, উদ্দেশ্য। বিশ্ব সম্প্রদায়কে তারা হয়তো বোঝানোর চেষ্টা করবে যে দলীয় প্রতীকে নির্বাচনে তারা মেরে কেটে তথাকথিত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। এর মধ্য দিয়ে তারা প্রমাণ করতে চাইবে তারা 2019 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে। সুতরাং আমরা সরকারের এই কূটকৌশলকে আমরা নিন্দা করি এবং আমরা মনে করি যে মূল দাবিতে সরকারকে ফিরে আসতে হবে, জাতীয় নির্বাচনের দাবিকে সরকারকে মেনে নিতে হবে। সৌদি আরবের মিনা ট্র্যাজেডিতে মৃত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে 67 জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল একেএম শহীদুল করিম। এছাড়া 130 জন বাংলাদেশি হাজি ওই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। তবে 109 জন বাংলাদেশি হাজির সন্ধান এখনো পাওয়া যায়নি বলেও জানান তিনি। কনসাল জেনারেল বলেন, ওই ঘটনায় 1546 জনের মৃত্যু হয়েছে। এদিকে বৃহস্পতিবার ভারত সরকার জানিয়েছে 81 জন ভারতীয় হাজি ওই দুর্ঘটনায় নিহত হন। এছাড়া ইরানের 465 জন, মিশরের 148 জন এবং ইন্দোনেশিয়ার 120 জন হাজি মিনায় পদদলিত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে এপি। এর আগে সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয় 24 সেপ্টেম্বর মিনা দুর্ঘটনায় 769 জন হাজির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 934 জন। তবে ইরান, পাকিস্তান এবং ভারত অভিযোগ করে আসছিল মৃতের সঠিক সংখ্যা প্রকাশ করছে না সৌদি সরকার। এখনো মিনা দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। চট্টগ্রামে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 5 জন। বিকেলে চট্টগ্রামের পটিয়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেলে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সিএনজিতে পটিয়া থেকে বাঁশখালী যাচ্ছিল তারা। এ সময় মনোসার্টেক এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা দ্রুতগতির একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজির। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। পরে আহত অবস্থায় 7 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জন মারা যান। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওরা নিজে তার আগে মারা দিচ্ছে, বাদামতলা গেছে আপনার ওই পটিয়া বাদামতলা ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর বড় ভাইয়ের বউ আর 2টা বেবি মারা গেছে, আর একটা ভাই মারা গেছে। ডাক্তার আসার সাথে সাথে 2 জনকে মৃত্যু ঘোষণা করছে। বাকি 5 জন চিকিৎসাধীন অবস্থায়। কিছুক্ষণ আগে রূপনাশের নামে 1 জন মারা গেছে, আমাদের কাছে সংবাদ আসছে। গাজীপুরে ট্রেনের ধাক্কায় রেল ব্রিজ থেকে পড়ে 2 পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো 3 জন। সকাল 7:30টার দিকে ভুরুলিয়া রেল ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, তাবলিগ জামাত থেকে ফেরার পথে রেল ব্রিজ অতিক্রম করছিলেন 5 জন। এ সময় জামালপুরগামী একটি কমিউটার ট্রেনের ধাক্কায় পড়ে যান তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে
রমজান ও পারভেজ নামে দুজনের মৃত্যু হয়। অন্য 3 জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত দুজন গাজীপুরের কোনাবাড়ি এলাকার কেয়া নিট কারখানার শ্রমিক ছিলেন। লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় পতাকা বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদের মুখে ভুল স্বীকার করেছে বিএসএফ। ওই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। গতরাতে আদিতমারি উপজেলার চৌড়াটারি এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির 15 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বজলুর রহমান হায়াতি জানান, বিএসএফ এর 5 সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে চৌড়াটারি এলাকা থেকে 4টি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদের লক্ষ্য করে 15 রাউন্ড গুলি ছুড়ে বিএসএফ। এতে সুলতান ও রাবেয়া সহ 5 গ্রামবাসী আহত হন। এদের মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুর রহিম নামে একজনের মৃত্যু হয়। সরকারের ওপর পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আস্থা রাখার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের দাবি মেনে নেওয়া হবে। সকালে রাজধানীর আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভর্তি পরীক্ষা ও ক্লাস চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা আমাদের সরকারি শিক্ষক তারা কিছু অভিযোগ বলছেন। আমরা খুবই সহানুভূতিশীল শিক্ষকদের প্রতি, এবং সেজন্য আমাদের যখন বেতন বৃদ্ধি হয়, এই যে একটা নতুন পদ্ধতি সকলের জন্য গ্রহণ করা হয়েছে, এই বেতন যেমন দ্বিগুণ হলো, প্রতি বছর অটোমেটিক্যালি 5% বেতন সকলের বেড়ে যাবে। তাদেরকে আস্থা রাখতে হবে যে নিশ্চয়ই এই শিক্ষকদের প্রতি সরকারের শ্রদ্ধা আছে, সম্মান আছে। বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের ওপর আবারও হামলা আশঙ্কায় সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। শুক্রবার বাংলাদেশে ব্রিটিশ দূতাবাসের ওয়েবসাইটে তারা এই সতর্কতার নোটিশ জারি করেন। এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে এক ইতালিয়ান নাগরিক ও এক জাপানি নাগরিককে প্রায় একই কায়দায় গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। নোটিশে পশ্চিমা নাগরিকদের ভ্রমণ এবং অবস্থান ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেল তিউনিসিয়ার 4টি সংগঠন। জেসমিন বিপ্লবের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথে তিউনিসিয়ায় জাতীয় সংলাপে মধ্যস্থতা করে এই সংগঠনগুলো। নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান কাচি কুলমান 5 সংবাদ সম্মেলনে চলতি বছরের শান্তি পুরস্কার ঘোষণা করেন। 4 সংগঠন হলো তিউনিসিয়ান জেনারেল লেবার ইউনিয়ন, তিউনিসিয়ান হিউম্যান রাইটস লীগ, তিউনিসিয়ান অর্ডার অব লয়ার্স এবং দি তিউনিসিয়ান কনফেডারেশন অব ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড হ্যান্ডিক্রাফটস। নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, 2011 সালে জেসমিন বিপ্লব নামের গণঅভ্যুত্থানের পর তিউনিসিয়াকে বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধান ভূমিকা রাখে সংগঠন 4টি। এবছর নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নে 205 ব্যক্তি ও 68টি প্রতিষ্ঠানের নাম আসে। পুরস্কার হিসেবে একটি সোনার মেডেল ও $12.5 লাখ পাবে চলতি বছরের বিজয়ী। আগামী 10 ডিসেম্বর অস্লোতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে এই পুরস্কার। আফগানিস্তানের কুন্দুজের হাসপাতালে হামলার ভিডিও ও তথ্যের জন্য পুরস্কার ঘোষণা করেছে উইকিলিক্স। বৃহস্পতিবার নিজস্ব ওয়েবসাইটে উইকিলিক্স এই ঘোষণা দেয়। MSF পরিচালিত হাসপাতালে বিমান হামলার ভিডিও, ককপিটের অডিও, তদন্ত প্রতিবেদন সহ সংশ্লিষ্ট যে কোনো তথ্যের জন্য তথ্যদাতাকে $50,000 পুরস্কার দেওয়া হবে বলে উইকিলিক্সের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। কুন্দুজের হাসপাতালে হামলায় ব্যবহৃত মার্কিন যুদ্ধবিমানে হাই রেজুলেশনের ভিডিও ধারণকারী ক্যামেরা আছে উল্লেখ করে ওয়েবসাইটটিতে আরও জানানো হয়, সামরিক নিয়ম অনুযায়ী এই ভিডিও এবং ককপিটের অডিও সংরক্ষণ করা হয়ে থাকে। গত 3রা অক্টোবর ওই বিমান হামলায় রোগী ও স্বেচ্ছাসেবী সহ 22 জন নিহত হয়। Questions about the hospital bombing when he testifies before Congress on Tuesday. Some may argue this বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার লঙ্গার ভার্সন ক্রিকেটে ফেরার স্বপ্ন আবারও দীর্ঘায়িত হয়ে গেল। তবে এবার ইনজুরি নয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। প্রাথমিক রক্ত পরীক্ষার পর এটিকে মারাত্মক কিছু নয় বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। তবে তিনি বলেছেন,
সুস্থ হয়ে কতদিন পর মাঠে ফিরবেন মাশরাফি জানতে অপেক্ষা করতে হবে বাকি পরীক্ষা নিরীক্ষার ফল হাতে না পাওয়া পর্যন্ত। সর্বশেষ 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি। পরে জাতীয় লিগে বেশ কয়েকবার লঙ্গার ভার্সনে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত ইনজুরির কাছে বারবার হার মানতে হয় দুরন্ত ম্যাচকে। এতদিন পর শনিবার জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের খেলায় খুলনার হয়ে মাঠে নামার মাধ্যমে আবারও লঙ্গার ভার্সন ক্রিকেটে ফেরার কথা ছিল নড়াইল এক্সপ্রেসের, তবে এবারও হলো না। এবার অবশ্য ইনজুরি নয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে তিনি। বৃহস্পতিবার থেকে জ্বর শুরু হলে প্রাথমিক চিকিৎসায় তা কমেনি। শেষ পর্যন্ত রাতে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক রক্ত পরীক্ষায় ডেঙ্গু জ্বর শনাক্ত হয়েছে, তবে অন্যান্য পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মাশরাফির মারাত্মক কিছু হয়নি বলে নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক। প্রাথমিক চিকিৎসাগুলি আছে সব দেওয়ার পরও জ্বর যেহেতু কন্ট্রোল হচ্ছিল না, তো অনেক রাত্রিবেলা প্রায় 3টার দিকে মাশরাফিকে অ্যাপোলো ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। তো প্রাথমিক যেই রক্ত পরীক্ষা এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন এগুলি থেকে ডেঙ্গু বলে ধারণা করা হচ্ছে। হেমাটোলজিক্যাল যে রিপোর্ট, ব্লাডের যে রিপোর্ট, সেগুলো মোটামুটি তেমন খারাপ না। তবে এখনই বলা যাচ্ছে না কবে সুস্থ হয়ে মাঠে ফিরবেন মাশরাফি। অন্যান্য পরীক্ষা নিরীক্ষার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানালেন চিকিৎসক। আশা করা যায় এভাবে যদি চলতে থাকে, এই রিপোর্ট যদি ঠিক থাকে এবং আগামী কয়েকটা দিন যে ব্লাড টেস্টটা হবে সেই টেস্ট রিপোর্টে যদি ভালো থাকে, প্লেটলেট কাউন্ট যদি আবার নর্মাল অবস্থায় চলে আসে, তাহলে সাধারণত হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়। এবং রিলিজ দেওয়ার পর জিনিসটা ডিপেন্ড করছে হচ্ছে উইকনেস, ফ্যাটিগ, টায়ার্ডনেস এসবের উপরে। সাধারণত পোস্ট ভাইরাল সিমটমসটা কয়েকদিন কন্টিনিউ করতে পারে। ক্রিকেট সংশ্লিষ্টদের প্রত্যাশা, সুস্থ হয়ে আবারও ক্রিকেটের শর্ট ভার্সনের পাশাপাশি লঙ্গার ভার্সনে ব্যাটসম্যানদের আতঙ্ক হয়ে ফিরে আসবেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় রিপোর্টার শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের উপর আবারও হামলার আশঙ্কা যুক্তরাজ্যে, সতর্কতা জারি। রাজনৈতিক পদপুষ্ট খুনিরাই বিদেশি হত্যার সঙ্গে জড়িত, মন্তব্য ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2015-16 শিক্ষাবর্ষে ভর্তি যুদ্ধ শুরু। প্রতি আসনের বিপরীতে 14 শিক্ষার্থী। দ্বিতীয়বার সুযোগ না থাকায় স্বস্তিতে পরীক্ষার্থীরা। চট্টগ্রামের সন্দ্বীপে গরুর হাটে জোড়া খুনের ঘটনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মিশু সহ 3 জন গ্রেফতার, 6টি অস্ত্র উদ্ধার। দেশে প্রতি বছর স্তন ক্যান্সারে প্রাণ হারান কয়েক হাজার নারী। চিকিৎসকের কাছে যেতে অনীহা আর অবহেলাই প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞরা। চিকিৎসা বিকেন্দ্রীকরণের তাগিদ। এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি, হাসপাতালে ভর্তি, মারাত্মক কিছু নয় বললেন বিসিবির চিকিৎসক। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।